যেখানে বামপন্থীরা বারবার ভুল করছেন যে ওই তৃণমূল এবং বিজেপিকে একাকার করে দেখা। পশ্চিমবাংলাতেও আমার কাছে বিজেপি হচ্ছে 1 নম্বর, এবং আমি বিজেপি এবং তৃণমূলের ওই গেটিং সেটিং বিজেমূল ইত্যাদি যে কথাগুলো যেগুলো দিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু লোক হতে পারে, এগুলো দিয়ে কোনো রাজনীতি চলে না। বিজেপি আর 5টা দলের মতো নয়। তারা পরিষ্কার বুঝেছেন যে এই দলটা যদি আরও বেশ কিছুদিন ক্ষমতায় থেকে যায় তাহলে এই দেশে গণতন্ত্রের গহ্বর অবশিষ্ট থাকবে না। বাংলাকে বিজেপির হাতে তুলে দেওয়া যাবে না। পশ্চিমবাংলায় বিজেপি যে 12টা আসন পেয়ে গেল, এই সংখ্যাটা 6-এ নেমে যেতে পারতো যদি একটা কোনো একটু বৃহত্তর কোনো জোট এখানে পশ্চিমবাংলায় থাকতো। পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে বড় প্রশ্ন এটাই থাকবে, বিজেপিকে কে হারাচ্ছে। যেখান থেকে সিপিএম ভোট পেত, আমার মনে হয় সেই শক্তির যে মূল জায়গাটা গ্রাম, কৃষি এবং গরিব। গ্রাম, কৃষি এবং গরিব এই 3টে থেকেই একটা বড় বিচ্ছিন্নতা ঘটে গেছে। তারা যে মুখ ফিরিয়ে নিয়েছে সেটা সংশোধন করার, তাদের কাছে আবার যাওয়ার আমার মনে হয় সেই চেষ্টাটা কিন্তু হয়নি। পশ্চিমবাংলায় খুব একটা নিরাপদ গণতন্ত্র আছে আমি এটা মনে করি না। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমরা যার সঙ্গে কথা বলবো তার দলকে নিয়ে কথা বলবো। প্রথমে তার দলের কথা বলি যে এই যে সদ্য নির্বাচন হয়ে গেল, ভারতের লোকসভার 18তম নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে বিরোধী শিবিরে যে দলটির স্ট্রাইক রেট সবচেয়ে ভালো, এখন ক্রিকেটে এই শব্দটি ঘুরে ফিরে আসে, এই মুহূর্তে টি20 বিশ্বকাপ চলছে, কিন্তু রাজনীতিতেও একটা, বিশেষ করে ভারতের যে পরিস্থিতিতে এবারে নির্বাচন হয়েছে সেই পরিস্থিতির কথা বিবেচনায় রাখলে 3টি আসনে প্রার্থী দিয়ে 2টি আসনে জয়লাভ, এরকম একটি অভাবনীয় সাফল্য ভারতবর্ষে খুব কমই আছে। এবং বিশেষ করে যখন ভারতবর্ষে বামপন্থীদের মানে ক্রমশ একটা ক্ষয়িষ্ণু জায়গায় তারা চলে যাচ্ছে, আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে 34 বছর ক্ষমতাসীন দল তারা এখানে গত 13-14 বছর ধরে আর ঘুরে দাঁড়াতে পারছে না। সেখানে আরেকটি কমিউনিস্ট পার্টি, তারা কিন্তু তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই। আমরা কথা বলবো দীপঙ্কর ভট্টাচার্যর সঙ্গে। তিনি সিপিআইএম এর লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার আরও একটি পরিচয়, সেটা একেবারেই পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। সে যে দীপঙ্কর পশ্চিমবঙ্গের বাসিন্দা, দীপঙ্কর জন্মসূত্রে বাংলার বাসিন্দা, এবং 70-এর দশকের শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোটা বাংলায় তিনি প্রথম স্থানাধিকারী ছিলেন। এবং রামকৃষ্ণ মিশনে তার বেড়ে ওঠা, পড়াশুনো সব কিছু, কিন্তু পরবর্তী জীবনে উচ্চশিক্ষা শেষ করে তিনি শ্রমজীবী মানুষের কল্যাণে, তাদের লড়াই সংগ্রামে পাশে থাকবেন বলে তার জীবনকে সেইভাবেই তিনি নিয়োজিত করেছেন। আমরা কথা বলবো ভারতের বর্তমান পরিস্থিতি, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি, এবং পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতেই বামপন্থীদের ভবিষ্যৎ কি তাই নিয়ে। দীপঙ্কর, আপনাকে অনেক অভিনন্দন। আপনার দল একটা বড় সাফল্য অর্জন করেছে এই নির্বাচনে। তো বিহারের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি আমরা জানি। সেই বিহারে আপনারা 3টি কেন্দ্রে প্রার্থী দিয়ে 2টিতে আপনারা জয়লাভ করেছেন। আপনি যদি প্রথমে একটুখানি ব্যাখ্যা করেন যে এই যে জয়লাভ, এই জয়লাভটার তাৎপর্যটা কি? এই জয়লাভের তাৎপর্য যদি বিহারের জন্য বলি, তাহলে বিহারে এবারে আমরা জিতেছি সব মিলে 9টা আসন, ইন্ডিয়া জোট। এবং আপনি যদি 9টা আসনের দিকে তাকান তাহলে দেখবেন 7টা আসন দক্ষিণ বিহার থেকে এসছে। শাহাবাদ মানে পুরনো ভোজপুরের যে এলাকা, আর তার পাশে লাগোয়া মগধের এলাকা। তো এই যে 7টা আসনের জয়লাভ, সেখানে আমরাও সেখানে 2টো জিতেছি, এবং অন্যদের সহযোগিতায়, আমাদের অন্য যে সহযোগী দলগুলো তারাও 5টা আসন জিতেছে। তো আমার মনে হয় বিহারে তো এবারে আমরা এই আসনগুলো না জিততে পারলে বিরোধী জোটের সেরকম সাফল্য থাকতো না। আর যদি গোটা দেশের ভিত্তিতে বলি তাহলে এবারে আমরা ভেবেছিলাম যে হয়তো মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে, সেটা যায়নি, কিন্তু বিরাট একটা ভালো লড়াই দেওয়া গেছে। তো সেখানে আমার মনে হয় বিহার এবং উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এটা একই, মানে লাগোয়া এলাকা, মানে যেখানে নরেন্দ্র মোদীরও মার্জিন অনেক কমে গেছে এবং তিনি জেতানোর জায়গায় ছিলেন না। একদম। ফলে আমার মনে হয় উত্তরপ্রদেশ এবং দক্ষিণ বিহার মিলে একটা বেল্ট এবারে নির্বাচনে, এবং সেটা এবারে নির্বাচনে বেশ কিছু সাড়া জাগানো যে ফলাফলগুলো, তার মধ্যে একটা বড় ফলের জায়গাটা হচ্ছে এটা। আর আগামী দিনে এবার এটা দেখতে হবে এখান থেকে
আর কি বের করে আনা যায়। আমাদের যারা জিতেছেন তারা দুজনই কৃষক নেতা, তারা আজকে সর্বভারতীয় কৃষক আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। তো কৃষক আন্দোলনের দিক থেকে দক্ষিণ বিহারের যে আঞ্চলিক বিভিন্ন প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নের দিক থেকে বা সর্বভারতীয় ক্ষেত্রে গণতন্ত্র এবং সংবিধানের কে কেন্দ্র করে যে গণজাগরণ, সেই জাগরণকে এগিয়ে নিয়ে যেতে এখান থেকে আমরা কতটা। আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, আপনার বক্তব্যটা খুবই প্রাসঙ্গিক, কিন্তু আমি দীর্ঘদিন আমার সৌভাগ্য হয়েছে বিহারে মানে সাংবাদিকতা করার, এমনকি মালে ওখানে কিভাবে রাজনীতিটা করেছে সেগুলো আমি দেখেছি। অনেকগুলো ম্যাসাকার সেখানে দলিত মানুষকে বাঁচানোর যে লড়াই আপনারা করেছেন আমি দেখেছি। ফলে বিহারের যে রিয়ালিটি সেটা আমার খানিকটা জানা আছে। সেই জন্যই আমি খুব কৌতূহল আমার এই জন্যে যে বোথ মানি পাওয়ার অ্যান্ড মাসেল পাওয়ার দুটোই বিহারের ক্ষেত্রে প্রযোজ্য। তো এবারের নির্বাচনে একটা বড় বিষয় ছিল যে ইলেকট্রাল বন্ড, সেখান থেকে মানি পাওয়ারটা একটা সুপার পাওয়ারে পরিণত হলো কিছু দলের জন্যে। তো সেই দলগুলো সবাই বিহারে আছে। আপনারা কিভাবে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করলেন? আমরা এবার যেটা ঠিক করেছিলাম, আমরা সবসময় আমাদের কাছে নির্বাচন হচ্ছে জনগণের উপরে নির্ভর করে লড়াই করা। আমাদের রাজনীতিটাও জনগণ নির্ভর, আমাদের নির্বাচন লড়াটাও জনগণ নির্ভর। তো আমরা এবার যেটা করেছিলাম, আমরা বলেছিলাম যে ইলেকটোরাল বন্ডের মোকাবিলায় জনতা কুপন, 20 টাকা করে কুপন নিয়ে আমাদের কর্মীরা ঘরে ঘরে গেছে। এবং ধরে নিন আমরা যে সমস্ত লোকসভাগুলো লড়েছি কয়েক লক্ষ পরিবারের কাছে আমরা গেছি। ফলে এই যে টাকাটা এসছে সেই টাকা দিয়ে পুরো নির্বাচন তো লড়া যায় না, কিন্তু যে আমাদের দৈনন্দিন যে খরচগুলো, বিভিন্ন বুথে সেখানকার স্থানীয় প্রচার, এই যে খরচগুলো, সেটা ওই টাকা থেকেই উঠে এসছে। বাকি এবারে আমরা জোটের মধ্যে ছিলাম, আমাদের সমর্থনের পরিধিটাও বেড়েছে। ফলে 1000 টাকা 2000 টাকা দেওয়ার মতো মানুষও আজকাল আমাদের সঙ্গে আছে। কিন্তু কোনো রকম কোনো কর্পোরেট বন্ড, কোনো রকম কোনো কর্পোরেট সমর্থন, কোনো রকম কোনো কর্পোরেট চাঁদা আমরা ধারে কাছে কোনোদিন ছিলাম না, এখনও নেই। আশা করি সেদিকে আমাদের হাঁটতে হবে না। বাকি যে কথাটা আপনি বললেন যে পেশি শক্তি, এই পেশি শক্তি এবং বিশেষ করে ওখানে যে ধারাবাহিকভাবে গণহত্যা, তো মনে হয় যে ওই পর্যায়টা আমরা পেরিয়ে আসতে অনেকটা ওভারকাম করতে পেরেছি। আমি দেখছি 2000-এর পর থেকে ইনসিডেন্টগুলো কমে গেছে। কারণ আজকের এই যে কৃষি সংকটের যুগ আর বড় কৃষক ঐক্য করে উঠছে, ফলে যে কৃষকদেরকে আমাদের বিরুদ্ধে ভুল বোঝানো হয়েছিল, জাতিকে কাজে লাগিয়ে এবং আমাদেরকে কৃষকের শত্রু, উচ্চ বর্ণের শত্রু, এইভাবে একটা বোঝানোর যে চেষ্টা হয়েছিল, আজকে আমার কাছে খুব অদ্ভুত লাগে যে সেই ব্যাকগ্রাউন্ড থেকেই তাদের যে নতুন প্রজন্ম, তাদের কাছে বড় প্রশ্ন হচ্ছে চাকরি, তাদের কাছে বড় প্রশ্নগুলো অন্য, এবং সেই কৃষকদের কাছেও তার কাছে বড় প্রশ্ন কৃষি বাঁচানো, জমি বাঁচানো। তাহলে আজকে কৃষক আন্দোলনেও তারা আমাদের সাথে অনেকেই চলে আসছেন, আজকে কর্মসংস্থানের দাবির আন্দোলনেও সেই যুবশক্তি আমাদের সঙ্গে আসছে। আমার মনে হয় যে আগের তুলনায় সেই যে তীব্রতাটা ছিল ওই সংঘাতের, সেটা বেশ খানিকটা কমেছে এবং একটা গণতান্ত্রিক আন্দোলনের পরিসর তৈরি হচ্ছে। আপনারা ঠিক 2 বছর আগে বিধানসভাতে 12টা আসন পেয়েছিলেন। ফলে আমি একটু অবাক হলাম যে বিহারে 40টা আসনের মধ্যে কেন আপনারা 3টে আসন, মানে আপনাদের তো আরো বেশি আসন। সেটা আপনি যে স্ট্রাইক রেটের কথা বললেন, আমাদের স্ট্রাইক রেটটা, স্কোরিং এর ক্ষেত্রে স্ট্রাইক রেটটা আমাদের সব থেকে ভালো, আর সিট পাওয়ার ক্ষেত্রে আমাদের স্ট্রাইক রেটটা সব থেকে দুর্বল। মানে আপনারা কতটা চেয়েছিলেন? আমরা অন্তত 5টা, আমার মনে হয় আমাদের একটা খুব ন্যায়সঙ্গত দাবি ছিল। আর সেখানে ওই 5টার মধ্যে যেমন ধরুন সিবান, এটা আমাদের, আমরা যদি পেতাম তাহলে সিবান আমরা অবশ্যই জিততাম। ওখানে তো সেই চন্দ্রশেখরের মা ক্যান্ডিডেট হয়েছিলেন, আমি কভার করতে গিয়েছিলাম। মা ক্যান্ডিডেট হননি, কিন্তু মা ওই সময় বিরাট ভূমিকা নিয়েছিলেন। হ্যাঁ, মানে উনি প্রচারে গিয়েছিলেন সম্ভবত, কারণ আমি সাহাবুদ্দিন ক্যান্ডিডেট হয়েছিলেন জেলখানায়, মানে হাসপাতাল কাম জেলে উনি ছিলেন, সেখানে সাংবাদিকদের ডেকে ডেকে সব নানা রকম বলতেন আর কি। তো সিবানের সিটটা আমাদের দাবি ছিল এবং সেটা অবশ্যই বিহারে অনেকেই মনে করে যে আমাদেরই পাওয়া উচিত ছিল। তাহলে সেই সিটটাও আমরা জিততাম, এবং বোধহয় শুধু সেই একটা সিটই আমরা জিততাম তা নয়, পুরো আশপাশের আরো 3-4টা যেটা কম ভোটে হেরেছে, 13,000 বা 14,000 ভোটে হেরেছে, আমার ধারণা ওই সিটটা বের করে নেওয়া যেত। আমি একটু আরেকটি বিষয় বলছি যে বিহারের যে কমিউনিস্ট পার্টি, বামপন্থী রাজনীতির যে ধারাবাহিকতাতে আমরা একটা সময় সিপিএম সিপিআইকেও ওখানে দেখেছি। তারা যে আবার আপনাদের মতো আপনাদের যে সাফল্য বা অগ্রগতির সঙ্গে তাল মেলাতে পারছে না,
সেটার মুখ্যত কারণ আপনার কি মনে হয়? না, প্রথম কথা, সিপিএম আমার মনে হয় বিহারে কোনোদিনই সেই অর্থে খুব বড় পার্টি ছিল না, সেই অর্থে বিরাট কোনো তার শেকড় ওখানে নেই। সিপিআই অবশ্যই ছিল। 67-এ তো ওদের বেশ কয়েকজন মন্ত্রীও ছিলেন। 67 ছেড়ে দিন, আপনি 91-এর নির্বাচন আমার মনে আছে, অবিভক্ত বিহারে 8 জন সাংসদ, যা বিহার ঝাড়খণ্ড মিলিয়ে, একজন কেন্দ্রে কৃষি মন্ত্রী হয়েছিলেন ফ্রম নর্থ বিহার। সেটা তো চতুরানন মিশ্র, সেটা ওই ইউনাইটেড ফ্রন্ট সরকারের সময়। কিন্তু আমি বলছি 91 নির্বাচন, সেই নির্বাচনে 8 জন সাংসদ আমার পরিষ্কার মনে আছে, বিহার ঝাড়খণ্ড মিলিয়ে। তো সেই জায়গা থেকে এখন তো সিপিআইও সে আগের জায়গায় এখন নেই। বেগুসরায় আমরা আশা করেছিলাম হয়তো সিপিআই জিতবে, কিন্তু সেখানে কম ভোটের ব্যবধানে তাদের হারতে হয়েছে। আর সিপিএম খাগড়িয়াতে একটা আসন ছিল, সেটাও জয়ের সম্ভাবনা ছিল, সেটাও সম্ভবত কম ভোটেই তারা হেরেছে আর কি। না, এখন আমি একটা জিনিস জানতে চাইছি যে ভারতবর্ষের যে বাস্তবতা, তাতে কমিউনিস্ট পার্টি যে শ্রেণী সংগ্রামের কথা বলে, কিন্তু আবার বিহার, এমনকি আমি পশ্চিমবঙ্গও বলছি, মানে অনেক সময় দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা যেটা স্বীকার করেননি, সেটা বাস্তব, যে ক্লাস অ্যান্ড কাস্ট এটা একে অপরকে ওভারল্যাপিং করে গেছে। অর্থাৎ দুটোকে অনেক বাস্তব জায়গা থেকে ঠিক সেইভাবে আলাদা করা যায় না। অর্থাৎ যিনি দলিত তিনি গরিব, জাতিগতভাবে যিনি পিছিয়ে আছেন তার মানে হচ্ছে যে তিনি আর্থিকভাবেই পিছিয়ে আছেন। এই জায়গাতে কি বোঝাপড়ার কোনো একটা সমস্যা ভারতের দুটি কমিউনিস্ট পার্টি করলো, আপনারা সেই জায়গাটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন, এরকম কোনো কি বিষয় আছে? আমার যেটা মনে হয় যে সিপিআই এর ক্ষেত্রে একটা প্রজন্মগত সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে যে স্বাধীনতা আন্দোলনের পর্যায়ে যখন সেই জমিদারি বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন থেকে সিপিআই উঠে আসে এবং পরবর্তীতেও 60-এর দশক পর্যন্ত বা খানিকটা 70-এর দশক পর্যন্ত তারা ওই জমির লড়াইয়ে উত্তর বিহারে ছিলেন। দক্ষিণ বিহারে ততটা নয়, কিন্তু উত্তর বিহারে এবং দক্ষিণ বিহারের কিছু অংশে। কিন্তু সেই আন্দোলনের যে নেতৃত্ব, সেই আন্দোলনের নেতৃত্বটা মূলত ছিল কিন্তু খানিকটা উচ্চবর্ণের এবং খানিকটা ভূমিহারদের মধ্যে, মূলত জমি যাদের জমি ছিল তাদের। ঠিক ভূমিহীন গরিব মানুষ সিপিআই এর নেতৃত্বে সেভাবে উঠে আসতে পারেনি। আর আমার যেটা মনে হয় যে আমাদের পার্টির যেটা সব থেকে বড় পার্থক্য, সেটা হচ্ছে যে আমাদের পার্টি পশ্চিমবাংলা থেকে তৈরি হয়, পশ্চিমবাংলা ধাক্কা খায় এবং বিহারে সেটা নতুন করে জায়গা পায়, এবং সেখানে ওই ভূমিহীন গরিব মানুষ তারাই আমাদের পার্টিটাকে এক অর্থে আঁকড়ে ধরেন এবং তারাই এই পার্টিটাকে গড়ে তুলছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই আপনি যে কোনো আমাদের পার্টির যদি একটা জেলা কমিটি দেখেন, একটা ব্লক কমিটি দেখেন, একটা লোকাল কমিটি দেখেন, তার যা সামাজিক কম্পোজিশন আর সিপিআই বা সিপিএম এর ক্ষেত্রে যে সামাজিক কম্পোজিশন, সেখানে একটা বিরাট পার্থক্য আপনার। মানে ব্যাপারটা কি এইরকম যে ওখানে উচ্চবিত্তের লোকেরা যাদের হাতে প্রচুর জমি আছে, যারা কুকুর বেড়ালের নামেও জমি দেখাতো আর কি, মালিকানা দেখাতো, মানে তারা তাদের জমি বাঁচানোর জন্য কমিউনিস্ট পার্টিকে ঢুকে পড়লো? তা আমি মোটেই বলবো না, তারা জমি ত্যাগ করেই এসছেন। তারা অনেকেই জমি ছেড়ে দিয়েছেন কমিউনিস্ট পার্টির জন্য, জমি দান করেছেন, কেউ জমি বাঁচানোর জন্য কমিউনিস্ট পার্টি করেছেন, আমি কখনো বলবো না। কিন্তু যে সামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন সেটাকে কাটিয়ে ওঠাটা শুধু জমির প্রশ্ন না। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে ধরুন এই যে ক্লাস এবং কাস্ট, আমার যেটা মনে হয় আমরা খুব বেশি জটিল করে তুলি ব্যাপারগুলোকে। ক্লাস স্ট্রাগল বলতে খুব স্বাভাবিকভাবেই ক্লাসটা হচ্ছে একটা পাওয়ার, শাসক শ্রেণী সে শাসন করছে, তার পাওয়ার, আপনাকে সেই পাওয়ারের বিরুদ্ধে লড়তে হবে। তো সেই পাওয়ারটার ক্ষেত্রে ভারতবর্ষে যদি কেউ তাকিয়ে দেখে, তাহলে এই যে কাস্ট সিস্টেম, এটার উপরে এই পাওয়ারটা টিকে আছে। তাহলে এইটার বিরুদ্ধে না লড়ে পাওয়ারটার বিরুদ্ধে শুধুমাত্র পুঁজির বিরুদ্ধে লড়লাম কি জমির মালিকানার বিরুদ্ধে লড়লাম, এটা তো হবে না। ফলে আমরা খুব অদ্ভুতভাবে অনেক সময় ভুল করে ক্লাস স্ট্রাগলটাকে একটা আর্থিক সংগ্রামে পরিণত করে দিই। কিন্তু ক্লাস স্ট্রাগলটাকে একটা সামাজিক রাজনৈতিক জায়গা থেকে যদি দেখি, তাহলে যে শ্রেণীর আধিপত্য আছে, যে শ্রেণীর দাপট আছে, সেই আধিপত্য, সেই দাপট, সেটাকে ভাঙার জন্য আপনাকে পাল্টা লড়াই করে তুলতে হবে, পাল্টা সামাজিক একটা মোবিলাইজেশন তৈরি করতে হবে। ফলে সেখানে অবশ্যই ক্লাস এবং কাস্ট এবং আমি তার সাথে আরেকটা যুক্ত করব জেন্ডার, এই তিনটের সমাহার ছাড়া এটা সম্ভব নয়। এবার একটু পশ্চিমবঙ্গের বিষয়ে আসি, যে
আমি দেখলাম যে আপনারা একটি মাত্র আসনে, বর্ধমান পূর্ব আসনটাতে আপনারা প্রার্থী দিয়েছিলেন। সেটা প্রতীকী যে আপনারা লড়াইতে আছেন, কিন্তু যেটা বোঝা গেল যে অন্যত্র আপনারা একটা নো ভোট টু বিজেপি এইরকম একটা অবস্থান নিলেন, যে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী অবস্থানটা আপনাদের কাছে মুখ্য হলো। এখন পশ্চিমবঙ্গে একটা বিতর্ক তৈরি হয়েছে, যে বিশেষ করে বামপন্থীরা যখন আর ঘুরে দাঁড়াতে পারলো না, বিশেষ করে যারা দীর্ঘদিন পশ্চিমবঙ্গ শাসন করেছে, আপনি এই পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করেন, যে কেন আপনাদের অবস্থানটার পক্ষে আপনার যুক্তিটা কি, এবং পশ্চিমবঙ্গে যে রেজাল্টটা হলো সেই রেজাল্টটা সম্পর্কে বা আপনার ব্যাখ্যাটা কি? আমার মনে হয় আমাদের তো আলাদা করে কোনো যুক্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিজেপি গত 10 বছরে যেভাবে ভারতবর্ষে শাসন চালিয়েছে, তাতে গোটা ভারতবর্ষে একটা ত্রাহি ত্রাহি রব পড়ে গেছে। ফলে যারাই একটা আধুনিক দেশ, গণতন্ত্র, সংবিধান, বেঁচে থাকার অধিকার, এই প্রশ্নগুলো নিয়ে ভাবেন, সেই সমস্ত সমাজের সেই সমস্ত অংশের মানুষের কাছে বিজেপি আর 5টা দলের মতো নয়। তারা পরিষ্কার বুঝেছেন যে এই দলটা যদি আরও বেশ কিছুদিন ক্ষমতায় থেকে যায়, তাহলে এই দেশে গণতন্ত্রের গহও আর অবশিষ্ট থাকবে না, সংবিধানের সব অবশিষ্ট থাকবে না। ফলে মানুষের মধ্যে এই যে বিপদ বোধটা, এটা আমাদের আলাদা করে জাগিয়ে তুলতে হয়নি। ফলে আমার কাছে অবাক এটাই মনে হয় যে যারা এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়েও বিজেপিকে আর 5টা পার্টির মতো করে দেখেন, বিজেপিকে আর একটা শাসক দল, আর একটা বুর্জোয়া দল, এইভাবে মনে করেন, আমার মনে হয় সমস্যাটা সেখানে। আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে, প্রথম কথা, এটা তো লোকসভা নির্বাচন, আমরা বিধানসভা নির্বাচনেও এটা বলেছিলাম যে বাংলাকে বিজেপির হাতে তুলে দেওয়া যাবে না। বাংলা যদি বিজেপির হাতে পেয়ে যায়, আজকে উড়িষ্যা পেয়ে গেছে, আসাম পেয়ে গেছে, ত্রিপুরা পেয়ে গেছে, বাংলা পেয়ে যাওয়া মানে কি মারাত্মক অবস্থা হবে। চারপাশেই বিজেপি আছে, চারপাশে বিজেপি আছে, এবং বাংলা যদি তোর হাত দখলে চলে যায়, তাহলে পশ্চিমবাংলার মানুষের জন্য, গোটা দেশের জন্য বিরাট বিরাট সর্বনাশ হয়ে যাবে। ফলে আমরা এই সর্বনাশটাকে ঠেকানোর জন্য আমাদের যতটুকু শক্তি আছে সেটা দিয়ে আমরা 2021-এও ঝাঁপিয়ে পড়েছি, আমরা 2024-এও ঝাঁপিয়ে পড়েছি, এবারটা তো লোকসভা নির্বাচনই ছিল। তো ফলে আমার তো মনে হয় আমরা যেটা করেছি এটা খুব স্বাভাবিক, যেহেতু এখানে ইন্ডিয়া জোট ছিল না। জোট যদি থাকতো তাহলে হয়তো আমরা নির্বাচনও লড়তাম না, যদি একটা নির্দিষ্ট কোনো জোট থাকতো। যেহেতু সেই জোটটা গড়ে ওঠেনি, এবং জোটটা না গড়ে ওঠার ফলে সেখানে ধরুন তার মূল্য তৃণমূলকেও দিতে হয়েছে, তার মূল্য কংগ্রেসকেও দিতে হয়েছে। আমার ধারণা পশ্চিমবাংলায় বিজেপি যে 12টা আসন পেয়ে গেল, এই সংখ্যাটা 6-এ নেমে যেতে পারতো যদি একটা কোনো একটু বৃহত্তর কোনো জোট এখানে পশ্চিমবাংলায় থাকতো। তো পশ্চিমবাংলায় সে অর্থে কোনো কার্যকরী জোট গড়ে ওঠেনি। যখন ওঠেনি তখন আমরাও ঠিক করেছি যে আমরাও অন্তত প্রতীকীভাবে এখানে কি জোট হতে পারতো? মানে ধরুন তৃণমূল তার যে রাজনৈতিক অবস্থান, গত 13 বছরে তার সরকারের যে কর্মসূচি, তার বিরুদ্ধে মানুষের যে একটা ক্ষোভ, অভিযোগ, যে আমরা সব দেখতেই পাচ্ছি আর কি। তো এই পরিস্থিতিতে জোটটা কি মানে কোন ফর্মুলায় হওয়া উচিত ছিল, বা কোন নীতির ভিত্তিতে হওয়া উচিত ছিল বলে আপনার মনে হয়? আমি জানি না, আমার ধারণা তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে জোট তো গড়েই উঠতে পারত। তৃণমূল এবং সিপিএম বা বামপন্থীদের মধ্যে জোটে হয়তো অসুবিধা ছিল, কিন্তু তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে জোট গড়েই উঠতে পারত, এবং সেটা যদি গড়ে উঠতো তাহলে সেটা আরো বেশি ফলপ্রসূ হতো। দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে সেখানে আজকে আমি দেখি আমার সিপিএমের বন্ধুরা অনেক সময় বলেন যে পশ্চিমবাংলা একটা বাইনারি তৈরি হয়েছে, বিজেপি বনাম বিজেপি আর তৃণমূল। আমি বলছি এই বাইনারিটা পশ্চিমবঙ্গে হয়নি, ওটা ভারতীয়, এটা বাইনারিটা গোটা দেশে। কারণ বিজেপি এমন একটা পার্টি, তাহলে বিজেপি এবং বিজেপি বিরোধী জোট, এই বাইনারিকে আজকে অস্বীকার করাই যাবে না। এই বাইনারির বাইরে দাঁড়িয়ে কোনো তৃতীয় শক্তি নির্বাচনে জয়লাভ করছে এরকম উদাহরণ আপনি খুব কম পাবেন। কারণ এর বাইরে দাঁড়িয়ে নির্বাচনে জয়লাভ করতে গেলে যে শক্তি দরকার লোকসভা নির্বাচনে, যেমন পশ্চিমবাংলায় সিপিএম লড়েছে, আমি বলবো সাধারণভাবে দেখতে গেলে ভোটগুলো খারাপ নয়। দমদমের ভোট, যাদবপুরের ভোট, শ্রীরামপুরের ভোট, এই ভোটগুলো মোটেই কম নয়। 2.5 লক্ষ 3 লক্ষ ভোট কেউ পাচ্ছেন এরকম একটা লোকসভা নির্বাচনে, সেটা যথেষ্ট ভালো ভোট, কিন্তু সেটা কোনো মতেই লোকসভা নির্বাচন জেতার মতো ভোট নয়। তো ফলে এটা তো সাধারণভাবেই এই যে বাইনারি বলে একটা মনে হয় যেন ষড়যন্ত্র করে কেউ একটা বাইনারি বানিয়ে দিল। কেউ ষড়যন্ত্র করে কোনো বাইনারি বানিয়ে দেয়নি। পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে বড় প্রশ্ন এটাই থাকবে, বিজেপিকে কে হারাচ্ছে। তো বিজেপিকে কে হারাচ্ছে সেই জায়গায় যদি বামপন্থীরা স্বতন্ত্রভাবে উঠে আসতে পারেন যে আমরা হারাচ্ছি, এখানে আমাদের ভোট দাও, আমরা হারিয়ে দিচ্ছি বিজেপিকে, সেই জায়গাটা তো আজকে নেই। এবং সেই জায়গাটা যে নেই তার কারণটা অন্য, তার কারণটাই তৃণমূল, বিজেপি ইত্যাদি তার সঙ্গে যুক্ত নয়। কারণটা কি? তার কারণটা হচ্ছে যেখান থেকে সিপিএম ভোট পেত,
আমার মনে হয় সেই শক্তির যে মূল জায়গাটা গ্রাম, কৃষি এবং গরিব। গ্রাম, কৃষি এবং গরিব এই তিনটে থেকেই একটা বড় বিচ্ছিন্নতা ঘটে গেছে, একটা বড় দুর্বলতা চলে এসছে। সেটা সেই সিঙ্গুর নন্দীগ্রামের আমল থেকে ঘটে চলেছে, ক্রমাগত ঘটে চলেছে। সেটা নিয়ে আমার মনে হয় না কোনো সেরকম আত্ম অনুসন্ধান আছে, সেটা নিয়ে কোনো পদক্ষেপ আছে। এখন যে সিপিএম পার্টির যেখানে ভোটটাও এসছে, দেখুন দক্ষিণ বাংলা আরবান এরিয়া, শহুরে মধ্যবিত্ত একটা বড় অংশ, তো তার তো একটা রাজনীতিতে সীমাবদ্ধতা থাকবে, সেটা ভালো। শহুরে মধ্যবিত্তর ভোট অবশ্যই দরকার, প্রগতিশীল মধ্যবিত্ত সেই ভোটটা অবশ্যই দরকার, কিন্তু সেটা দিয়ে তো কোনোদিন সিপিএম যতদিন 34 বছর রাজত্ব করেছে এখান থেকে করেনি। করেছে অপারেশন বর্গা দিয়ে, করেছে ভূমি সংস্কার দিয়ে, করেছে ওই গরিব মানুষের ভোট দিয়ে, যেটা সিঙ্গুরের পর থেকে সমানে আস্তে আস্তে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এবং তারা যে মুখ ফিরিয়ে নিয়েছে সেটা সংশোধন করার, তাদের কাছে আবার যাওয়ার আমার মনে হয় সেই চেষ্টাটা কিন্তু হয়নি। একটা কথা সিপিএম থেকে বলা হয় যে পশ্চিমবঙ্গে রাজনীতি করার মুক্ত পরিসর মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিয়েছেন, উনিও বিরোধী রাজনীতির পরিসরকে বন্ধ করে দিয়েছেন। এই ব্যাপারে আপনার কি অভিমত? আমার মনে হয় হতেই পারে, সেটা পশ্চিমবাংলাতেও যথেষ্ট ক্ষমতার দাপট আছে। পশ্চিমবাংলায় খুব একটা নিরাপদ গণতন্ত্র আছে আমি এটা মনে করি না। পঞ্চায়েত নির্বাচনে চোখে পড়ে, ছাত্র রাজনীতিতে চোখে পড়ে, শ্রমিক রাজনীতিতে চোখে পড়ে, সাধারণভাবে এমনকি পশ্চিমবাংলাতেও এই খবর দেখেছি, একজন কেউ একটা কার্টুন কিছু করলেন তাকে জেলে পুরে দাও। তো ফলে যেটা সর্বভারতীয় ক্ষেত্রে হচ্ছে তার কিছু কিছু ছোট ছোট অভিব্যক্তি পশ্চিমবাংলাতেও চোখে পড়ে। কিন্তু এই যে গণতান্ত্রিক পরিসরের প্রশ্নটা, আজকে এটাই তো মূল প্রশ্ন গোটা দেশ জুড়ে এটাই মূল প্রশ্ন। কোথাও নিরাপদ গণতান্ত্রিক পরিসর বলে কিছু নেই। ফলে এবং আমি মনে করি এই নির্বাচনে একটা ধাক্কা দেওয়া গেল, গণতন্ত্র একটু শ্বাস নেবার জায়গা পেল। কিন্তু এই মানে তৃণমূল সরকার, তার বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যা করার অভিযোগ, নরেন্দ্র মোদী তার বিরুদ্ধেও গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ, বিরোধীদের পরিসর না দেওয়ার অভিযোগ। ফলে ইলেকট্রাল ব্যাটেলে এখানে বামপন্থীদের ভূমিকাটা ঠিক কি, মানে কি হওয়া উচিত ছিল বলে আপনার মনে হয়? না, আমার মনে হয় এই মুহূর্তে হয়তো বামপন্থীদের বিরাট কিছু অন্য কিছু করার জায়গা ছিল না, কিন্তু যেটা দরকার ছিল, যেখানে বামপন্থীরা বারবার ভুল করছেন, যে ওই তৃণমূল এবং বিজেপিকে একাকার করে দেখা। আজকে সর্বভারতীয় ক্ষেত্রে যে জোটটা গড়ে উঠেছে ইন্ডিয়া জোট, সেই জোটে সমস্ত বিজেপি বিরোধী দলগুলো আছে। সকলের বিজেপি বিরোধিতার চরিত্র একরকম নয়, সকলের আদর্শ একরকম নয়, সকলের বিজেপি বিরোধিতার সাফল্য বা তীব্রতা ব্যাপারটা একরকম নয়, কিন্তু সবাই এর মধ্যে আছে সর্বভারতীয়, যারা ইভেন তারা একটা সময় বিজেপির সঙ্গেও ছিলেন। অবশ্যই আজকে আপনি তৃণমূল ছেড়ে দিন, শিবসেনার মতো পার্টি, কেউ কোনোদিন ভেবেছে এই যারা বাবরি মসজিদ ভাঙাকে 6 ডিসেম্বর সূর্য দিবস পালন করেন, তারা এমন একটা পরিস্থিতি ভারতবর্ষে আসবে, সেখানে মারাঠি স্বাভিমানের জন্যই হোক বা নিজের দলকে বাঁচানোর জন্যই হোক, তারা আজকে ইন্ডিয়া জোটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো ফলে এই যে বাস্তব রাজনীতির তো একটা কোনো স্ট্যাগন্যান্ট ব্যাপার নয়। তো বাস্তব রাজনীতির যে প্রবাহ, এই প্রবাহটাকে তো দেখতে হবে, সেই প্রবাহে তো আমার হস্তক্ষেপ করতে হবে। তাহলে সেখানে এই যে তৃণমূল আছে, গোটা দেশে তৃণমূল একটা ধরুন বিজেপিকে বিরাটভাবে ঠেকিয়ে দিয়েছে পশ্চিমবাংলা। যদিও আমি বলবো যে এই ঠেকানোর কাজটা তৃণমূল একা করছে না, পশ্চিমবাংলাতে 21-এও তৃণমূল একা করেনি, পশ্চিমবাংলার মানুষ করেছে। তৃণমূলের বহির্ভূত অন্তত 5% এক্সট্রা ভোট তৃণমূল পেয়েছে এবারের নির্বাচন। আমি বলবো মানে আপনি বলছেন যে এই এক্সট্রা ভোটগুলো সংগঠিত বামপন্থীদের উচিত ছিল নিজেদের দিকে টানার, যে আপনি টানতে পারতেন যদি আপনি এটা বলতেন যে পশ্চিমবাংলাতেও আমার কাছে বিজেপি হচ্ছে 1 নম্বর, এবং আমি বিজেপি এবং তৃণমূলের ওই গেটিং সেটিং বিজেমূল ইত্যাদি যে কথাগুলো, যেগুলো দিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু লোক হতে পারে, এগুলো দিয়ে কোনো রাজনীতি চলে না। তো বলে এই যে জায়গাটা, আমার সব থেকে বড় ভুলটা হচ্ছে এই জায়গা, যে বিজেপির বিরুদ্ধে আমরা সবার আগে পশ্চিমবাংলা বিজেপির বিরুদ্ধে, কমিউনিস্টরা সবার আগে পশ্চিমবাংলা বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কতদিন থাকবে কি থাকবে না আমি জানি না, পশ্চিমবাংলাটা উড়িষ্যার মতো কোনোদিন বিজেপির হাতে চলে যাবে কিনা আমার যেটা সত্যি সত্যি চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় বামপন্থীরা যদি দ্রুত আমরা উঠে আসতে না পারি এবং বিজেপি যদি দ্বিতীয় প্রধান বিরোধী শক্তি হিসেবে থেকেই যায়, তাহলে এটা একটা সময়ের ব্যাপার, অনন্তকাল ধরে এই তৃণমূল কংগ্রেস জনগণের এক্সট্রা এই ওড়িশাতে ওরা করেছে, কংগ্রেসকে পুরো সাইডলাইন করে দিয়ে ফাইনালি টেক ওভার করে নিল। তাহলে সেখানে পশ্চিমবাংলাতেও যাতে বিজেপি টেক ওভার যদি ঠেকাতে হয়, সেটা এককভাবে তৃণমূলের পক্ষে সম্ভব নয়। একটা প্রশ্ন উঠেছে, একটা বিতর্ক তৈরি হয়েছে যে বিজেপিকে বাংলায় কে নিয়ে এসছে।
সিপিআইএম তারা বলছে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় রাজনৈতিক অপরাধ তিনি খাল কেটে কুমির এনেছেন। তৃণমূল পাল্টা বলছে যে এটা বিজেপির মানে এটা সিপিএম এই অপরাধটি করেছে। তারা বিজেপিকে নানানভাবে স্পেস দিয়েছে এবং বিভিন্ন নির্বাচনী মানে বুথ কেন্দ্রিক বা কেন্দ্রভিত্তিক ফলাফলকে বিশ্লেষণ করেও তারা দেখাচ্ছে যে কিভাবে ভোট কেটে বিজেপির জয়, ইভেন এবারের নির্বাচনকে কেন্দ্র করেও তাই হচ্ছে। তো আপনার কি মনে হয় যে আপনি তো দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিটা, ভারতবর্ষের রাজনীতিটা ফলো করছেন, তো এই প্রশ্নটারও কিন্তু একটা মানুষ একটা বুঝতে চাইছে যে কোথা থেকে জিনিসটা হয়েছে। এটা এখান থেকে হয়ইনি, এগুলো খুব চটুল কথা আর কি। এ নিয়ে এসছে খাল কেটে কুমির, ও নিয়ে এসছে। বিজেপি আজকে সর্বভারতীয় ক্ষেত্রে উঠে এসছে। আমি তো বলবো শ্যামাপ্রসাদ নিয়ে চলে এসছে বিজেপিকে। পশ্চিমবাংলায় পার্টিশনের সময় থেকে পশ্চিমবাংলার ভেতরে এই সুপ্ত ব্যাপারটা ছিল, প্রচ্ছন্ন ব্যাপারটা ছিল। তো সেই সমস্ত ক্ষতগুলোকে আবার জাগিয়ে তোলা হচ্ছে। তো ফলে এই যে মতাদর্শগতভাবে বিজেপি, একটা সংগঠনগতভাবে বিজেপি এবং আরএসএস দীর্ঘদিন ধরে তারা পশ্চিমবাংলায় কাজ করে যাচ্ছে। তো ফলে আমি এটা বলবো যে যারা এই ব্যাপারটাকে অগ্রাহ্য করেছেন, যারা এই ব্যাপারটাকে চোখে নজর দেননি, যারা এটাকে খাটো করে দেখেছেন, তারা অবশ্যই ভুল করবেন। অর্থাৎ বিজেপির সাথে যে কোনো সময়ে যে কেউ যদি আপোষ করে থাকে, সেই সমস্ত আপোষের মূল্য দিতে হচ্ছে আজকে। সেই সমস্ত আপোষ, সেটা যেমন বিহারে জনতা দল ইউনাইটেড তারা দীর্ঘদিন আপোষ করেছে, তার মূল্য আজকে বিহারকে দিতে হচ্ছে। আজকে একটা সময় তৃণমূল যারা এনডিএ জোটে ছিল, তার মূল্যও আজকে পশ্চিমবাংলায় দিতে হচ্ছে। কিন্তু এখানে কোনো একটা দলকে দায়ী করে যে আমি বলছি যে বামপন্থীরা দীর্ঘদিন রাজনীতিতে, মমতা বন্দ্যোপাধ্যায় তো 1998 সালে তার দল গড়েছেন, তার আগে উনি কংগ্রেসে ছিলেন। কংগ্রেস বিভিন্ন সময় সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করেছে, আমরা দেখেছি। হয়তো তাকে সাম্প্রদায়িক দল বলা যায় না, কিন্তু বামপন্থীরা তারা তো সরকারে থাকা না থাকা দুটো সময়তেই তারা খুব শক্তিশালী ছিলেন। তাহলে কি প্রাইমারি রেসপন্সিবিলিটিটা তাদের ইয়েতেই যায় যে আরএসএস বা বিজেপির যে ইডিওলজিক্যাল যে ক্যাম্পেইন? অবশ্যই একটা দীর্ঘদিন ধরে বামপন্থীরা থেকেছে, অবশ্যই। এখানে আমি শুধু সিপিএম বলবো না, আমি আমার নিজেদের উপরেও দায়িত্বটা নেব। পশ্চিমবাংলা একটা, আমরা সবাই গোটা দেশ জানে, বামপন্থীদের দুর্গ। তাহলে সেই বামপন্থীদের দুর্গে যদি ধস নামে, সেই বামপন্থী চেতনা, উদার চেতনার জায়গা, এখনও সেই চেতনা কাজ করে যাচ্ছে। 21-এর নির্বাচনে বিজেপিকে ঠেকিয়েছে, 24-এর নির্বাচনে বিজেপিকে ঠেকিয়েছে। কিন্তু সেই চেতনাকে তো লালন পালন করতে হবে। অনেকে বলছে যে বিজেপিকে মুসলিমরা ঠেকিয়ে দেবে তৃণমূলের স্বার্থে। আরো অনেকে বুদ্ধিজীবী, এলিট নাগরিক সমাজ, তারা সবাই আসবে। তার বিনিময়ে তৃণমূল একটা ব্ল্যাকমেলিং করে যাচ্ছে, চাকরি বিক্রি, রেশন বিক্রি, এগুলো এই দুর্নীতির বিষয়টাকে এগুলো খুব ভুল কথা। এবং মুসলিম ভোট নিয়ে আমার মনে হয় খুব দুরভিসন্ধিমূলক ভাবে কিছু ভুল কথা প্রশান্ত কিশোর বলে যাচ্ছে। আপনি প্রশান্ত কিশোরের নিশ্চয়ই দেখে থাকবেন যে বিবিসির ইন্টারভিউতে তিনি বলছেন যে কংগ্রেসের আর কি রিভাইভাল হয়েছে, 23% তারা ভোট পেয়েছে। এদেশে 20% একটা ফ্রি ভোট ব্যাংক মাইনরিটির আছে। 18% তিনি বলছেন নাকি মুসলিম জনসংখ্যা। মিথ্যে কথা, 14%। তাহলে প্রথম সেই মুসলিম যে ভোটটা, সেই মুসলিম ভোটটা বিভক্ত হয়। সেই মুসলিম ভোটটা কোনো এক পার্টির দিকে কখনো যায় না। বিহারের মতন জায়গায় এবারের নির্বাচনেও জনতা দল ইউনাইটেড বিজেপির সাথে থেকেও তারা একটা মুসলিম ভোট কিন্তু তারা সেখানে পেয়েছে। তো প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে এখানে ভারতবর্ষে মুসলিম জনগণ তারা একটা বড় ভূমিকা পালন করেছেন। অবশ্যই তারা সব থেকে বেশি অত্যাচারিত, এ প্রশ্নে তো কোনো দ্বিমত নেই। দলিতরাও, সাধারণ যারা আমরা নাগরিক, যারা গণতান্ত্রিকভাবে কথা বলি, লেখালেখি করি, আমাদের অনেকে জেলে আছে। কিন্তু অ্যাজ এ কমিউনিটি, একটা গ্রুপ হিসেবে মুসলিমরা সব থেকে বেশি এই মুহূর্তে নিরাপত্তাহীন। এই নির্বাচন হয়ে যাওয়ার পরেও মব লিঞ্চিং শুরু হয়ে গেছে। তাহলে যারা সব থেকে বেশি অত্যাচারিত, তারা রুখে দাঁড়াবেন, তারা প্রতিরোধ করবেন সামনের সারিতে দাঁড়িয়ে। এতে তো সকলের আনন্দিত হওয়া উচিত বামপন্থীদের। এটাকে এর মধ্যে ভোট ব্যাংকের কথা আসছে কেন? তো মুসলিমরা যদি অত্যাচারিত না হতেন, আজকে যদি বিজেপি এটা না বলতো যে আমার বয়ে গেছে, একটা মুসলিম ক্যান্ডিডেট দেবো না, একটা মুসলিম মন্ত্রী রাখবো না। অনেকে বলছে যে অনেকেই বলছে 24টা যে সংখ্যা হলো মুসলিমদের এবারে, এই সংখ্যাটা সব থেকে কম। ঠিক কথা, কিন্তু আমি বারবারই বলি 24টাকে 543-এর নিরিখে দেখলে হবে না। কারণ এই দেশে সরকার চালাচ্ছে এমন একটি দল, তারা ঘোষিতভাবে বলে দিয়েছে যে আমরা মুসলিম কোনো টিকিট দেব না, আমাদের প্রধানমন্ত্রী তো মানে ভার্চুয়ালি গোটা মুসলিম সমাজকে বহিরাগত বলে দিয়েছে। নির্বাচনে তিনি তাদেরকে বললেন বহিরাগত, ঘুষপেঠি,
সব থেকে বেশি তারা নাকি সন্তান উৎপাদন করে ইত্যাদি কথাগুলো বললেন। তো ফলে এই যে 24টা সাংসদ তারা কিন্তু এসছে ওই যে আমাদের যে 230 ইন্ডিয়া জোটের সেখান থেকে, অর্থাৎ সেখানে 10%, গোটা দেশের নিরিখে 5%-এরও কম হওয়া উচিত। আমার মনে হয় 12-15% অন্তত হওয়া উচিত, একটা আন্ডার রিপ্রেজেন্টেশন আছে। কিন্তু অনেকেই কিন্তু এটা চেষ্টা করছেন যে এই যে মুসলিম ভোটটা, যেটা মোদিও বললেন, প্রশান্ত কিশোর নির্বাচনের পরে বলছেন যে মুসলিমদের তো ভাবতে হবে যে বিজেপি আছেই ক্ষমতায়, অতএব তোমাদের এবার বিজেপির সঙ্গে ডিল করতে হবে। তো আমার মনে হয় এটা একটা খুব ষড়যন্ত্রমূলক প্রচার চলছে। মুসলিমরা এতে বিভ্রান্ত হবেন না, এবং আমরা সবাই যারা বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়তে চাই, সে দলিতরাও লড়ুক, মুসলিমরাও লড়ুক, কৃষকরা লড়ুক, যুবক লড়ুক, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন মানুষ লড়েছে। এবং এই যে ভোটটা এবারে এসছে, এটা যারা বলেন যে মুসলিমরা ভোট করেছে শুধুমাত্র, এটা ডাহা মিথ্যে। একটা বিরাট সংখ্যক হিন্দু জনগণ, আপনি অযোধ্যার জায়গায় দেখুন, যেখান থেকে বলছিল যে রাম কো লায়ে হ্যাঁ হাম উনি কো লায়েঙ্গে, আর সেখান থেকে একজন দলিত অযোধ্যা কভার করতে গিয়ে আসছেন। ওই 22শে জানুয়ারি কভার করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম যে অযোধ্যার লোকেরা কেউ ওখানে লাইন দেয়নি, তারা বাড়িতে ওই দিন রামকে পুজো করেছে, লোকাল মন্দিরে গিয়ে পুজো টুজো করেছে, কিন্তু ওইখানে তারা যায়নি বিকজ ওই টেম্পলের সঙ্গে তাদের কোনো সেন্টিমেন্ট অ্যাটাচড হচ্ছে না, বিকজ তাদের রুটি রুজি বিপন্ন। এত দোকান ভেঙে দিয়েছে, ইভেন এমন মন্দির ভেঙেছে, মন্দিরকে কেন্দ্র করেও তো দুটো মানুষের রুটি রুজি থাকে, পুরোহিত থাকে, ফল বিক্রেতা, ফুল বিক্রেতা, বাতাসা বিক্রেতা, সব চৌপাট হয়ে গেছে ওখানে। ফলে এবারে নির্বাচনে বোধহয় এটা একটা বড় জিনিস যে মানুষ রুটি রুজি, বিশেষ করে গরিব মধ্যবিত্ত মানুষ বোধহয় এই জিনিসটা খুব ভালো মতো রিয়ালাইজ করেছে যে শুধু রিলিজিয়ান দিয়ে দুটো, আমার মনে হয় এবারে নির্বাচনে দুটো খুব বড় জিনিস আমরা পেয়েছি। একটা হচ্ছে যে আমরা যারা বিরোধী শিবিরে আছি, এমনকি আমরা যারা বামপন্থী আন্দোলনের মধ্যে আছি, একটা বড় চাপ সৃষ্টি হচ্ছিল যে বিজেপির বিরুদ্ধে বেশি কিছু বললে, মোদির বিরুদ্ধে বেশি কিছু বললে তোমাকে হিন্দু বিরোধী বলেও দাগিয়ে দেওয়া হবে। দেশদ্রোহী তো বটেই, তার পাশাপাশি হিন্দু। ফলে আমি হিন্দু হিতৈষী, আমি দেশপ্রেমিক, তার সার্টিফিকেটটা আমাকে বিজেপিকে নকল করে, বিজেপিকে সন্তুষ্ট করে বিজেপির কাছ থেকে পেতে হবে। এই যে অতিরিক্ত একটা চাপ সবার উপরে চলে আসছিল, সমস্ত লিবারাল বলুন, প্রোগ্রেসিভ বলুন, সমস্ত মানুষের উপরে, এইবারে নির্বাচনে বিশেষ করে উত্তরপ্রদেশের পরিণাম এই চাপ থেকে আমাদের মুক্তি দিয়েছে, যেরকম কোনো ব্যাপার কিচ্ছু নেই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সংবিধান। অনেকেই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না। এই সংবিধানের যে কি মূল্য, এইটার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ছে সংবিধানটাকে রক্ষা। বিশেষ করে ধর্মপ্রাণ মানুষ যেমন কেউ গীতা, কেউ বাইবেল, কেউ কোরআনকে ইয়ে করে, তেমনি এবারে নির্বাচনে দেখা গেল যে খুব সাধারণ মানুষ তারাও ওই বইটার মূল্য বুঝেছে, যে সংবিধান ওই বইটা সে হয়তো পড়ে বোঝে না, কিন্তু সে জানে যে ওটার একটা মূল্য। অবশ্যই এই লেসনটা বোধহয় এবারে নির্বাচনে একটা বড় জিনিস। গণতন্ত্রের খোলা হাওয়া, সংবিধান থেকে পাওয়া অধিকার, এইটা মানুষ ছাড়তে রাজি নয়, এটা খুব বড় পাওয়া। আচ্ছা, এইবারে আরেকটা বিষয়, পশ্চিমবঙ্গে আরেকটি বিতর্ক দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কল্যাণমূলক প্রকল্প, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে, যে উনি মহিলাদের কিনে নিয়েছেন প্রথমে 500 টাকা দিয়ে, তারপরে 1000 টাকা দিয়ে। এটা নিয়ে দেখা যাচ্ছে যে বামপন্থী মহল থেকেও ভিক্ষার দান কথাটাকে পরে তারা জাস্টিফাই করার চেষ্টা করছেন, আমরা এরকম বলতে চাইনি, আমরা বলেছি যে আমাদের মানে বিজয়ী করলে আমরা এগুলো আরো বেশি করে এনশিওর করব। বাট পারসেপশনটা তৈরি হতে তারা দিয়েছিলেন যে তারা এটার বিরোধী। এই জায়গাটা আপনি যদি একটু বলেন যে একটা খুব ভুল ধারণা, এগুলো খুব না কুচু কথাবার্তা। অশোক মিত্র যখন প্রথম এখানে ছিলেন, জ্যোতিবাবু বেকার ভাতা 50 টাকা, বেকার ভাতা 50 টাকা, তাহলে এই যে ভাতা দেওয়া, এগুলো তো আমরা একটা গণতান্ত্রিক অধিকার আন্দোলনের অঙ্গ মনে করি, যে সম্পূর্ণ অধিকারটা পাচ্ছি না, কিন্তু অন্তত একটা ভাতা দেওয়া মানে একটা স্বীকৃতি, একটা স্বীকৃতি। তাহলে এই যে নরেন্দ্র মোদী তো এই করে পার পেয়ে যাচ্ছে, কৃষক সম্মান নিধি বলে 6000 টাকা, কৃষকেরা বলছে আমার ওই 6000 টাকার দরকার নেই, আমাকে এমএসপিটা দিয়ে দাও, এমএসপি গ্যারান্টি করে দাও, বাকিটা আমরা বুঝে নেব। কিন্তু এবার ওই এমএসপিটা তারা দিচ্ছে না, কিন্তু ওই 6000 টাকাটা দিচ্ছে। ফলে আমি বলছি এই যে 6000 টাকা বা বিভিন্ন ক্ষেত্রে এই যে সামাজিক ধরুন পেনশন, এইগুলো তো বড় হচ্ছে দাবি। আমি তো বলবো 1000 টাকা যদি লক্ষ্মীর ভাণ্ডার হয়, তুমি দাবি করো 2000 টাকা দাও, 1000 টাকায় কি হয়, 3000 টাকা দাও। কারণ এইটাকে, এই যে একটা সাধারণ মানুষ তার এই বিরাট সংকট, এই বিরাট সংকটে একজন মহিলা যদি একটা পকেট খরচ হিসেবেও সাধারণভাবে একটা 1000 টাকা মাসের শেষে পান এক্সট্রা, তাহলে তার তো বিরাট মূল্য।
আমি মনে করি না এটা দিয়ে কোনো ক্ষমতায়ন হয়ে যাচ্ছে, এটা দিয়ে তার কোনো পরিস্থিতির কোনো বড় পরিবর্তন হচ্ছে তা নয়, কিন্তু এই যে আংশিক একটা ব্যাপার, দৈনন্দিন যে সংগ্রামটা সেটা খানিকটা লাঘব হচ্ছে আর কি। অবশ্যই, এবং সেক্ষেত্রে আমার মনে হয় আমরা তো মানুষের পাশে থাকবো। দ্বিতীয় যে প্রশ্নটা আজকে এবারে আমি দেখলাম রাহুল গান্ধী তার নির্বাচনে খুব বলছিলেন, পুরো মেন স্লোগানটাই ছিল আমরা 1 লক্ষ টাকা দেবো মহিলাদেরকে, গরিব পরিবারের মহিলাদের 1 লক্ষ টাকা দেবো। বিহারে সোশিও ইকোনমিক সার্ভে হলো, সেখানে দেখা গেল 60% ওবিসি, 60% ওবিসি শুধু নয়, সোশিও ইকোনমিক সার্ভের কথা আমি বলছি, যে সেখানে দেখা গেল 34% পরিবার মাসে 6,000 টাকার নিচে, আর আরও 30% পরিবার তারা মাসে 10,000 টাকার নিচে। সেখানে সরকার বলল যে আমরা এই 34% পরিবারকে এককালীন প্রতি বছর না, এককালীন তাকে 2 লক্ষ টাকার একটা আর্থিক সাহায্য দেব। তা দেয়নি। তাহলে আমি যে এই যে আর্থিক সাহায্যের প্রশ্নটা, আমার মনে হয় এটা তো বড় প্রশ্ন গরিব মানুষের বেঁচে থাকার জন্য। এই লড়াইগুলো আমার বড় লড়া, এইটাকে ভিক্ষা বনাম শিক্ষা, এগুলো অত্যন্ত ভুল কথা। আপনি শিক্ষার জন্য লড়ুন, সরকারি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য লড়ুন, এবং যেটাকে আপনি ভিক্ষা বলে নস্যাৎ করে দিচ্ছেন তা না করে ওই 500 টাকা, 1000 টাকা, সেটা 2000 টাকা হোক, 3000 টাকা হোক, সেটা সকলে পাক, সেটা গরিব মানুষ আরো বেশি করে পাক, আপনি সেই লড়াইটা লড়তে হবে বামপন্থীদের। আমি জানি না এটা এই একদম সম্পূর্ণ ডিরেইলড কথাবার্তা আমার। আপনার কি মনে হয় যে কথাটা একটু আগে আপনি বলছিলেন যে গরিব মানুষের সঙ্গে যে একটা ডিটাচমেন্ট, যেটা কিছুতেই রিকানেকশন হচ্ছে না আর কি, রিকানেক্ট হচ্ছে না, তার পেছনে কি এগুলো একটা কারণ যে মহিলারা তারা তো মানে কাউকে যদি বলা হয় যে এটা ভিক্ষার দান, তাহলে যিনি নিচ্ছেন এটা তো তার প্রতি একটা অপমান। তো আপনার কি মনে হয় যে এই মানসিকতাগুলো বামপন্থীদের, মানে আমি মানসিকতা দিয়ে বলবো, আমি তো সবার আগে বলবো যে সিঙ্গুরের যে বড় ভুলটা ছিল, সেই বড় ভুলের পর থেকে তার আত্মসমালোচনা দরকার ছিল। কৃষকের জমি কেড়ে নিয়ে ওখানে টাটা কারখানা, সেটা তো ওরা রাজ্য কমিটি থেকে বলেছিল যেটা ভুল ছিল, এটা ভুলগুলো তারা মোটেই সেভাবে স্বীকার করেননি। তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো এখানে যদি টাটার কারখানাটা হয় তাহলে সোভিয়েত ইউনিয়নের পতনের জবাবটা পশ্চিমবাংলা দিয়ে দেবে, এইখানে একটা বিরাট শিল্প বিপ্লব ঘটিয়ে। এই যে সমস্ত ভুল ভ্রান্ত ধারণা, এবং যেটা একদম গণবিচ্ছিন্ন করে দিয়েছে গোটা দেশ জুড়ে। সেই মুহূর্তে খেয়াল করে দেখুন, এসইজেড এর বিরুদ্ধে কৃষক আন্দোলন হচ্ছে, জমি বাঁচানোর লড়াই হচ্ছে, সেই সময়ে একটা ওখানেই ওই শিল্পটা করতে হবে, কারখানাটা করতে হবে, এটা কে লিখে দিয়েছে? এইটা কৃষকের কথা শুনে ওই জায়গাটা সরানো যেত না, এবং এই ভুলটা স্বীকার করা যেত না? তো আমার মনে করি প্রধান ভুল হচ্ছে ওই জায়গায়, এবং তার পেছনে একটা দৃষ্টিভঙ্গিগত একটা সমস্যাও আছে, এবং সেই সমস্যাগুলো হয়তো কমেনি, হয়তো বেড়েছে। ক্ষমতা থেকে সরে গেলে তো লোকে চিন্তাভাবনা করে, সেই দম্ভটা চলে যায়, ভুলটা স্বীকার করতে বুঝতে সাহায্য হওয়া উচিত। আমি এখনও আশা করব পশ্চিমবাংলা বামপন্থীরা সবাই এটা বুঝবেন, এবং আমরা একযোগে পশ্চিমবাংলা আবার কি করে কারণ বামপন্থীরা যদি উঠে দাঁড়াতে না পারে তাহলে কিন্তু এটা সময়ের ব্যাপার। এটাই আমার অন্যতম প্রশ্ন, যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এবং এবারের নির্বাচনে আমরা দেখছিলাম যে বামপন্থীরা একটা সিরিয়াস বার্তা দেওয়ার চেষ্টা করছিল, এবং অনেকেই বিশ্বাস করছিলেন যে যদি সিট যদি নাও পায় একটা ভালো অংশের পরিমাণ ভোট তারা পাবে, কিন্তু ভোটটা খানিকটা হলেও কমেই গেছে। কিছু কেন্দ্রে হয়তো ভালো ভোট পেয়েছে, কিন্তু সামগ্রিকভাবে আসনের নিরিখে কমেই গেছে। আমি সেটাকে খুব বড়োভাবে করছি না, কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপিকে সরানো বা তৃণমূলকে সরানো কোনোটা ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের যে বামপন্থী শক্তি, মেন শক্তি সিপিআইএম, তাকে মানুষ গ্রহণ করছে না। তাহলে ভবিষ্যৎটা কি পশ্চিমবঙ্গের? আমার মনে হয় সরানোর বদলে নিজেদেরকে বাড়ানো, আগে এটা ভাবা যাক। আমরা যদি বাড়তে পারি তাহলে আমরা সরাতেও পারবো, এবং সেইখানে আমার মনে হয় না যে মানুষ গ্রহণ করছে না, এরকম কোনো কথা নয়। 2.5 লক্ষ 3 লক্ষ ভোট পাচ্ছেন নতুন প্রজন্ম, তারা দিচ্ছে। এবার সেক্ষেত্রে যদি আরেকটু বিনয়ের সাথে, আরেকটু আত্মসমালোচনার সাথে নিজেদের ভুলগুলোকে সংশোধন করে করা যায়, তাহলে মানুষেরও সুবিধা হয়। তালি তো 1 হাতে বাজে না, 2 হাতে বাজে। তাহলে মানুষ যদি পুরনো জিনিসগুলো ভুলে গিয়ে, মানুষও অতীতে আটকে থাকবে না, তারাও পুরনোটা ভুলে গিয়ে তারা জরুরি অবস্থার জন্য আজকে কংগ্রেসকে করে না, তারা আজকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য কংগ্রেসকে ভোট দেয়। তো মানুষ এক সময়ের সাথে সাথে অনেক কিছু ভুলে যায়, তো মানুষ হয়তো একটা সময় ভুলেও যাবে সিঙ্গুরটা। কিন্তু যদি সেক্ষেত্রে আমরাও খানিকটা এগিয়ে আসতে পারি, আর তাহলে আমার মনে হয় শক্তিটা বাড়াতে হবে। শক্তি না বাড়ালে তো মানুষের কাছে তো থাকবেই আমাকে বিজেপিকে ঠেকানোর প্রশ্নটা।
একটা ইন্ডিয়া জোটের একটা জিনিস আপনি একমত হবেন কিনা জানি না, মানে আমরাও দীর্ঘদিন ধরে কংগ্রেসকে দেখছি, ইন্ডিয়া জোটে কংগ্রেস একটা কনসেনসাস, মানে কোনো কিছু মানে সিদ্ধান্ত করে ইয়ে করে দিল, একটা কালচার তারা নিয়ে এসছে। পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে, বামপন্থী রাজনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা কমান্ড কাজ করছে, একটি দলের কমান্ড কাজ করছে, ইউনিটি কথা বলা হচ্ছে কিন্তু একটা কমান্ডও কাজ করছে। মানে এটা কি আপনি একমত, এবং এই ব্যাপারে কি আপনার কোনো বক্তব্য আছে যে কিভাবে বাম ঐক্যটা হতে পারে? আমি এখনো সত্যি আমি প্র্যাকটিক্যালি ওই 4 দলের বা 6 দলের যে বামফ্রন্ট আছে ওটা কীভাবে চলে সেটা তো আমি বাইরে থেকে দেখি, অত সেটা নিয়ে বলা ঠিক হবে না। কিন্তু আমরা যে কথাটা বারবারই বলেছি যে পশ্চিমবাংলায় একটা মুক্ত বাম পরিসর দরকার, যেখানে বিভিন্ন দল আছে, বিভিন্ন দলের বিভিন্ন অভিজ্ঞতা আছে, বিভিন্ন আইডিয়া আছে, সেগুলো নিয়ে আরও পারস্পরিক সম্মানের সাথে একটা ঐক্য গড়ে তোলা দরকার। আমি নিজেই বারবার দেখেছি যে পশ্চিমবাংলায় যখনই আমরা এসে কিছু বলি, সিপিএমের একটা বড় বাহিনী, মনে হয় তাদের আর কোনো কাজ নেই, তারাই আমাকে ট্রোল করতে নেমে পড়ে। আবার আমরা যখন 2টো সিট পাই, আবার যখন 12টা সিট পাই, তখন তারা আবার সেটাকেও বামপন্থী হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে এই সমস্ত মধ্যে আটকে না থেকে আমরাও কোনো সিপিএমকে দুর্বল করার জন্য, সিপিএমকে পশ্চিমবাংলা থেকে তুলে দেওয়ার জন্য তো বলছি না, আমরা পশ্চিমবাংলায় বামপন্থাকে শক্তিশালী করার জন্য বলছি। যে বামপন্থা আমাদেরও ভাগ আছে, দায় ভাগও আছে এবং শেয়ার আছে, যেখানে সিপিএমও আছে, সবাই আছে। বলে এই পারস্পরিক বিশ্বাস, সম্মান, এটা দিয়ে আমার মনে হয় একটা নতুন কালচার দরকার। কমান্ড দিয়ে তো কোথাওই চলবে না। অনেকে বলছে যে সিপিএম এর 34 বছর এবং তার পরবর্তী সময়তে ভুল শোধরাতে না পারা, এই সমস্ত করে যে বৃহত্তর বাম পরিসরে তাদের থেকে একটা আপত্তি আছে সিপিএম কে সামনের সারিতে দেখা। হ্যাঁ, মানে আপনার কি মনে হয় যে সিপিএম কে এটা রিয়ালাইজ করে তাদেরকে একটু পেছনের সারিতে চলে আসার প্রয়োজন আছে পরিসরটাকে বড় করার জন্য? মানে অনেকেরই এই দলটা সম্পর্কে একটা আপত্তি তৈরি হয়েছে। আমি সেটা মনে করি না, আমি ঠিক সেটা মনে করি না যে ওই ট্যাকটিক্যালি আপনি একটু পেছনে থাকলেন, কোথায় থাকলেন সেটা প্রশ্ন নয়। একটা দল সে তো ধরুন উঠে আসে, ভুল করে, আবার ভুল থেকে শেখে, উঠে আসে। আমার মনে হয় না যে পশ্চিমবাংলার মানুষ সিপিএম সম্পর্কে এমন একটা কোনো জায়গায় চলে গেছেন যে এই দলটাকে আর মানে আমরা দেখতেই পারি না, সেটা নয়। কারণ তা যদি হতো তাহলে আজকেও যে সিপিএম যে ভোটটা পাচ্ছে, এই ভোটটা সিপিএম তাহলে পেত না। ফলে সিপিএমের প্রাসঙ্গিকতা আছে, সিপিএমের প্রয়োজন আছে। তার যে নতুন প্রজন্ম, তার নতুন প্রজন্ম মানে কি, আজকে ধরুন পশ্চিমবাংলাতেও যারা নতুন প্রজন্ম, তারা তো সিপিএমকে ক্ষমতায় দেখেনি, তারা গোটা দেশেও কংগ্রেসকে ক্ষমতায় দেখেনি। এবং সেই জন্য আমি বিজেপিকেও দেখছিলাম নরেন্দ্র মোদী বিহারে এসে জঙ্গলরাজ লালুর সময় কেমন ছিল সেই স্মৃতিকে উস্কে দিচ্ছিলেন। তার কারণ হচ্ছে গত 15 বছর ধরে বিহারে তারা নীতিশ কুমারকেই দেখেছে, গত 13 বছর 14 বছর ধরে তারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকেই দেখছে, গত 10 বছর ধরে তারা নরেন্দ্র মোদীকেই দেখছে গোটা দেশ জুড়ে। ফলে পলিটিক্সটা একটা খুব ডায়নামিক ব্যাপার, খুব লিভিং ব্যাপার। মানুষ অতীতের স্মৃতি ধরে আঁকড়ে ধরে থাকে না, মানুষের মধ্যে সেই ব্যাপারটা নেই। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোকেও, বিশেষ করে বামপন্থী দলকে, আমরা যারা ভুল করতে, আমরা জানি যে পথে চলতে চলতে ভুল হবে, কাজ করলে ভুল হবে, কিন্তু বামপন্থীদের মূল জায়গাটা হচ্ছে এটাই, যদি ভুল করি তাহলে সেই ভুলটাকে দ্রুত সংশোধন করার মতো এবং সেই ভুলটাকে স্বীকার করার মতো সাহস এবং রাজনৈতিক পরিপক্কতা এবং মুক্ত মনে সেটাকে স্বীকার করা, এই ব্যাপারটা থাকবে। একটা জিনিস যা জিজ্ঞাসা করি, এই যে আপনার যে একটু আগে বলেছেন কথাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অ্যান্টি বিজেপি, ফলে যখন লড়াইটা মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, তখন একভাবে ভাবনা এটা তো বামপন্থীদের কথা আপনি বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি সিপিএম বা বামপন্থীদের নিয়ে এরকম একটা জোটের রাজি হবেন? আপনার কি মনে হয়? আপনি তো তার রাজনীতিটাও দেখেছেন, মানে তিনি কি সিপিএম এর সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করতে রাজি হতেন? না, আমি যে সিট অ্যাডজাস্টমেন্টটা হতে পারতো কিনা বা হওয়াটা কাঙ্ক্ষিত ছিল কিনা, আমার মনে হয় সেটা খুব ভেবেও লাভ নেই। কিন্তু মমতা ব্যানার্জিরও আমার মনে হয় যেটা ভাবতে হবে, যদি কেউ এটা মনে করে থাকেন যে পশ্চিমবাংলায় আর কোনো বাম গণতান্ত্রিক শক্তি দরকার নেই, তৃণমূল বনাম বিজেপি, এই তৃণমূল বনাম বিজেপি হিসেবটা কিন্তু দীর্ঘদিন চলবে না। এই হিসেবে যদি চলতে থাকে, পশ্চিমবাংলার গণতান্ত্রিক পরিসর যদি এখানে ক্ষতিগ্রস্ত হয়, ক্ষুণ্ণ হয়, পশ্চিমবাংলায় যদি অন্য কোনো বাম গণতান্ত্রিক শক্তি উঠে আসতে না পারে, তাহলে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য খুব দ্রুতই বিপদ নেমে আসবে। সেটা কিন্তু বারবার মানুষ ঠেকিয়ে দিতে পারবে না। এইটা আমার মনে হয় তৃণমূল কংগ্রেসেরও, তার সরকার আছে, তারা সরকারের সামর্থ্য আছে, সেটা করুন, কিন্তু এই গণতান্ত্রিক বোধটা এবং এই ইতিহাস বোধটা
এটা তো সকলেরই থাকা উচিত। আর শেষ প্রশ্ন, আপনি বলেওছেন, তবু আরেকবার একটুখানি আরো স্পষ্ট আমি একটুখানি বিস্তারিত জানতে চাই যে পশ্চিমবঙ্গে বামপন্থার ভবিষ্যৎ। দেখুন, একটা ঠিক যে শূন্য বলে কিছু হয় না, আপনি যেটা বলছিলেন যে সিপিএমকে বহু মানুষ ভোট দিয়েছেন, কিন্তু এটা নির্বাচনে আপনাকে সংসদে প্রতিনিধি পাঠাতে হবে, যেটা আপনারা বিহার থেকে দুজনকে পাঠালেন। তো এখানে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে 2021-এ শূন্যই হয়ে গেল, তার আগে 19-এ হয়ে গেল। তো এই পরিস্থিতিটা কাটিয়ে ওঠার জন্য ঠিক কি করা দরকার বামপন্থীদের? না, আমার মনে হয় কাজ করা দরকার, আরো বেশি কাজ করা দরকার, আরো বেশি মাটির কাছে যাওয়া দরকার, মানুষের কাছে যাওয়া দরকার আরো বেশি। এবং সেই কাজের ফল কাজ করে করে লড়াই করতে করতেই তো একসময় এসছে। 77-এর আগে কেউ কি সিপিএম কে একটা এরকম বড় পার্টি, প্রচুর সিট যেতে, এটা ভাবতেন? গ্রামে তো ছিলই না। তারা কমিউনিস্ট পার্টি কিভাবে দেখতেন? তাহলে একটা সময় যখন কমিউনিস্ট পার্টির খুব সীমিত নির্বাচনী সাফল্য থাকতো, কিন্তু একটা বিরাট বড় আন্দোলনের জায়গা থাকতো, বিরাট বড় জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্কটা থাকতো, সেই জায়গাটা পেতে হবে। ফলে আমার মনে হয় এইটাকে নিয়ে এত অবসেস না হয়ে নির্বাচনটা কি করে জেতা যাবে, কিভাবে জেতা যাবে, কোনটা জেতা যাবে, কারণ এটা না করে যদি ওই কাজটা আমরা করি, কারণ নির্বাচনে আমরা যেটা জিতি সেটা হচ্ছে একটা আমাদের খুব আংশিক সাফল্য। যেভাবে ভারতবর্ষে নির্বাচনগুলো হয়, একটা অসম লড়াই, সেই অসম লড়াইয়ে কমিউনিস্টদের জেতা এটা খুব কঠিন ব্যাপার। ফলে আমাদের সাফল্যের জায়গাগুলো অন্য, আমাদের কাজ, আমাদের আন্দোলন, আমাদের সংগঠন, মানুষের সাথে আমাদের সম্পর্ক, এইটা আমাদের ইতিহাসে আমাদের পুঁজি, এই যে কামাইটা, এইটাই হচ্ছে সব থেকে বড় আমাদের পাওনা। এখান থেকে তার একটা ছোট অংশ কোনো কোনো সময়ে পরিবেশ পরিস্থিতিতে রিফ্লেক্টেড হবে। নির্বাচনী সাফল্যটা আপনার একটা রিফ্লেক্টেড গ্লোরি, ওটা আপনার আসল গ্লোরি নয়। তো এইটা আমার মনে হয় পশ্চিমবাংলা তো কমিউনিস্টদের কাছে এটাই তো ছিল একটা সময়। আমরা ওই 34 বছরের পরে একটা অভ্যেস হয়ে গেছিল। কমিউনিস্ট বলতে আমরা ভাবতাম যে তারা বিরাট ইলেকশন জেতার, তাদের কাছে কোনো ফর্মুলা আছে, কোনো জ্ঞান আছে, তারা ইলেকশন কোনোদিন হারবেই না। এইটা মাথার উপরে চাপ সৃষ্টি করে কি লাভ? কোনো দরকার নেই। 2 লক্ষ ভোট পেয়েছেন, 2.5 লক্ষ ভোট পেয়েছেন, খুব ভালো ভোট। 3 লক্ষ ভোট পেয়েছেন, খুব ভালো ভোট। তাতে জামানত গেল কি থাকলো, তার কিছু যায় আসে না। অত সোজা নয় আজকে জামানত আটকানো। জামানত বাঁচানোর জন্য 1/6 ভোট দরকার, অন্তত প্রায় 3 লক্ষ ভোট দরকার। আজকে কোনো জোটের বাইরে থেকে স্বাধীনভাবে 3 লক্ষ ভোট আনা কমিউনিস্টদের জন্য অত্যন্ত কঠিন ব্যাপার। তাহলে আমি তো মনে করি না যে পশ্চিমবাংলা সিপিএমের খুব খারাপ অবস্থা হয়েছে। তারা যথেষ্ট একটা জায়গা আছেন। এই জায়গাটার উপর দাঁড়িয়ে সাহসের সাথে, বিনয়ের সাথে এবং মানুষের সাথে আরো ঘনিষ্ঠ যোগাযোগ রেখে, এবং আমরা যদি সবাই বামপন্থীরা একযোগে একটা পারস্পরিক আস্থা সম্মান নিয়ে এই কাজটা করতে পারি, তাহলে আমাদেরও ভালো লাগবে। হয়তো আমাদেরও কিছু কন্ট্রিবিউট করার আছে এখানে পশ্চিমবাংলায়, আর সিপিএম এর তো অবশ্যই আছে। আপনি বলছেন যে একটা বৃহত্তর, মানে বামফ্রন্টের বাইরেও একটা বৃহত্তর ঐক্য তৈরি করা। বামফ্রন্ট, এখন ধরুন বামফ্রন্টে আমি তো অদ্ভুত অবাক হয়ে যাই, বামফ্রন্ট মানে এখানে আরএসপি, অথচ আমি দেখছি সিপিএম এর কমরেডরা তারা 8 জন বাম সাংসদের একটা পোস্টার চালু করছে। আমরা করেছি 9। আরএসপি কেরালাতে তাদের একজন সাংসদ আছে, কিন্তু তারা ইউডিএফ থেকে জিতে এসছেন, 2বার ধরে জিতছেন। তাহলে কেউ যদি ইউডিএফ থেকে যেতে, তাহলে কি আমি তাকে আর বামপন্থী বলবো না? তাহলে বামপন্থী বলার জন্য ওই ফ্রন্টটা অন্তর্ভুক্ত হতে হবে। এই যে ধারণাটা, মানে এটা একটু সংকীর্ণ ধারণা, এটা বাদ দিয়ে ফলে এখন তো একটা বড় বামপন্থী, আমরা যেটাকে কনফেডারেশন বলেছি চিরকালই, একটু খোলামেলা, একটু সেখানে সবাই মিলে একটা সহযোগিতার সম্পর্ক তৈরি হোক, পারস্পরিক আস্থা সম্মানের জায়গাটা থাকুক। তো আমার মনে হয় তাতে কি যায় আসে। পশ্চিমবাংলা যদি একটা নতুন করে একটা বামফ্রন্ট ছিল, বামফ্রন্টটা সরকারের সাথে আইডেন্টিফাই হয়ে গিয়েছিল। আজকে যদি একটা নতুন করে বাম ঐক্যই নাম দিই, সেটা একটু অন্য নামে আর একটু বড় করে যদি করি, তাতে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মানে আপনি বলছেন যে বামফ্রন্ট ব্যাপারটার মধ্যে বামফ্রন্টটাকে বিলোপ করে একটা বাম ঐক্য বলে একটা বিলোপ করলে না করলে সেটার কথা আমি বলছি না, কিন্তু আমি বলছি একটা নতুন লেফট অ্যালায়েন্স, বারবারই বলি যে ওটা বড় একটু বাম জোট। ওদের যদি আমি জানি না সিপিআই সিপিএম তারা কখনো কখনো মার্জারের কথা বলে, আরএসপি ফরওয়ার্ড ব্লক কখনো একরকম কথা বলে, কখনো একরকম কথা বলে। ফলে ওই পুরনো বামফ্রন্টটাও ঠিক কতটা সংহত, কতটা ঐক্যবদ্ধ সেটাও আমার ঠিক জানা নেই। তো ফলে বামফ্রন্ট মানে বেসিক্যালি সিপিএম এর নেতৃত্বে একটা জোট, এটা হচ্ছে বামফ্রন্টের মোদ্দা কথা। সেই জোটটা তো ক্রমেই দুর্বল হয়ে কখনো আইএসএফ, কখনো কংগ্রেস, সেই জোটের পরিসরটা তো এমনিতেই দুর্বল হচ্ছে। তাহলে এইখানে আটকে না থেকে আজকের এই পরিস্থিতিতে পশ্চিমবাংলায় একটা বৃহত্তর বাম ঐক্য, সেটাকে যদি আমরা একটা স্ট্রাকচার দিতে পারি,
সেটার একটা প্রক্রিয়াটাকে যদি আমরা একটা সংগঠিত করতে পারি, তাহলে আমার মনে হয় কোনো মহাভারত অশুদ্ধ হবে না, সিপিএমের কোনো অসম্মান হবে না। আমরাও মোটেই সিপিএমকে অসম্মান করতে চাই না। পশ্চিমবাংলা তারা একটা বড় বাম দল, দীর্ঘদিন দল, গোটা দেশ জুড়েও এখনও সিপিএমের 4 জন এমপি আছে। তো আমরা মনে করি একটা পারস্পরিক সম্মান, আস্থার ভিত্তিতে একটা বড় বাম ঐক্য গড়ে উঠুক পশ্চিমবাংলা। একটা প্রক্রিয়া তো শুরু হোক অন্তত। অনেক ধন্যবাদ দীপঙ্কর। আপনারা এতক্ষণ দীপঙ্কর ভট্টাচার্যের কথা শুনলেন। 8 এবং 9-এর দশক পর্যন্ত জ্যোতি বসু, প্রয়াত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রয়াত জ্যোতি বসু, তিনি বিভিন্ন সমাবেশে বলতেন যে বামপন্থীদের হিন্দি বলয়ে ছড়িয়ে পড়তে হবে, সেখানে আরো শক্তি বৃদ্ধি করতে হবে, সেখানে গরিব মানুষের পাশে যেতে হবে। আমরা এতক্ষণ যার সঙ্গে কথা বললাম তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, বাঙালি, কিন্তু তার নেতৃত্বে যে দল, সেই দল কিন্তু আজকে হিন্দি বলয়ে একটা বড় জায়গা তৈরি করেছে। শুধুমাত্র বিহার নয়, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং তার বাইরে, হিন্দি বলয়ের বাইরেও যে বড় ভারতবর্ষ, তার বিভিন্ন অংশেও কিন্তু তারা একটা সাফল্য তৈরি করেছে, তাদের একটা অস্তিত্বকে প্রমাণ করতে পেরেছে। ফলে তারা কিভাবে সফল হচ্ছে এটা বোধহয় এখন বাকি বাম দলগুলি, বাকি কমিউনিস্ট পার্টিগুলির কাছে খানিকটা শিক্ষণীয় হতে পারে। অমল সরকার, দ্য ওয়াল।